ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি উইথ কেয়ার। আশা করি সকলে ভালো আছো। তো আজ আমি আলোচনা করব লুসেন্ট অবজেক্টিভ জিকে বই থেকে কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়া মানে ভারতের সাংবিধানিক উন্নয়ন থেকে গুরুত্বপূর্ণ 37টি কোশ্চেন। তো শুরু করছি আজকের ক্লাস। কোশ্চেন 1, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতীয় সংবিধান প্রণয়নের সবচেয়ে গভীর প্রভাব ফেলেছিল? মানে কোন দেশের সংবিধান ভারতীয় সংবিধান প্রণয়নের ক্ষেত্রে সবচেয়ে বেশি গভীর প্রভাব ফেলেছিল? এখানে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন ডি, ভারতের গভর্নমেন্ট অ্যাক্ট 1935। প্রতিনিধি এবং জনপ্রিয় উপাদান প্রবর্তনের প্রথম প্রয়াস হয়েছিল কোন আইন দ্বারা? এখানে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন এ, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861। কোশ্চেন 3, নিম্নলিখিত আইনগুলির মধ্যে কোনটি ভারতের সাম্প্রদায়িক নির্বাচক মণ্ডলী প্রবর্তন করেছিলেন? মানে বলছে নিম্নলিখিত আইনগুলির মধ্যে কোনটি ভারতের সাম্প্রদায়িক নির্বাচক মণ্ডলী প্রবর্তন করেছিলেন? এখানে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন সি, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909। মানে অ্যাসারশন 1800, এখানে দাবি আর কারণ দেওয়া আছে, এখানে আমার কোড দেখে আমাদের নির্বাচন করতে হয়, ঠিক রিজনিংয়ের মতন। কোশ্চেন 4, 1858 সালের ভারত সরকার আইন ভারতের শাসন ব্যবস্থা হস্তান্তর করেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকে। আর কারণটা রয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অনিচ্ছুক ছিল ভারতকে আর শাসন করতে। এখান থেকে আমাদের নির্বাচন করতে হবে কোনটা সঠিক। তো এখানে চারটে কোড দেওয়া আছে, এখান থেকে আমরা রাইট অ্যান্সার করব অপশন সি, এ সত্য কিন্তু আর মিথ্যা। এটা কি আছে? 1858 সালে ভারত সরকার আইন ভারতের শাসন ব্যবস্থা হস্তান্তর করে ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকে, এটা আমাদের সঠিক, কিন্তু আরটা মিথ্যা, মানে কারণটা মিথ্যা। কারণটা কী ছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানি অনিচ্ছুক ছিল ভারতকে শাসন করতে। এটা কোনোদিন সম্ভবই নয়, কারণ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতকে দীর্ঘদিন শাসন করতে এসেছিল, কিন্তু আমাদের স্বাধীনতা সংগ্রামীরা তাদের আমাদের এই দেশ থেকে বিতাড়িত করতে বাধ্য করে। তো সেক্ষেত্রে আমরা এই যে কারণটা রয়েছে, যেটা কারণটাকে আমরা মিথ্যা বলবো। কোশ্চেন 5, কোন আইনের ভিত্তিতে ভারতে রাজতন্ত্র চালু হয়েছিল? এখান থেকে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন বি, ভারত সরকার আইন 1919 সাল। কোশ্চেন 6, ভারত সরকার আইন 1935 1900 কোশ্চেন 6, ভারত সরকার আইন 1950 সালে ভারতের সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে। নিম্নোক্ত কয়েকটি নির্দেশাবলী দেওয়া আছে, এর মধ্যে কোনটি ছিল অন্তর্গত বা অন্তর্ভুক্ত? এখান থেকে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন বি, রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি। তো কোশ্চেনটা আবার বোঝাচ্ছে, ভারত সরকার আইন 1935 সাল, 1950 সালে ভারতের সংবিধান অন্তর্ভুক্ত করা হয়েছে, মানে এই আইন দ্বারা 1950 সালে অন্তর্ভুক্ত করা হয়েছে কোনটি? এখান থেকে চারটে নির্দেশাবলী দেওয়া আছে, এখান থেকে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন বি, রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি। কোশ্চেন 7, ভারত সরকার আইন 1935 এর উপর ভিত্তি করেছিল কোনটি? নিম্নোক্ত চারটে অপশন দেওয়া আছে, এখান থেকে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন এ, ফেডারেশন এবং সংসদীয় ব্যবস্থার নীতি। এখান থেকে আমরা এটা অপশন এ সঠিক উত্তর। কোশ্চেন 8, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতীয় বাণিজ্যের একচেটিয়া অধিকার বিলুপ্ত হয়েছিল কোন আইন দ্বারা? ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে যে একচেটিয়া বাণিজ্য করছিল, এই বাণিজ্যটাকে কোন বা এই বাণিজ্যের অধিকারটাকে কোন আইন দ্বারা বিলুপ্ত করা হয়? এখান থেকে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন বি, সনদ আইন বা চার্টার অ্যাক্ট 1813, বি। কোশ্চেন 9, এখানে পয়েন্ট করে দেওয়া হচ্ছে চারটে আইন। কি? নাম্বার 1 নিয়ন্ত্রণ আইন, নাম্বার 2 পিটস ইন্ডিয়া অ্যাক্ট, নাম্বার 3 সনদ আইন, নাম্বার 4 ভারতীয় কাউন্সিল অ্যাক্ট। বলছে আইনের সঠিক কালানুক্রমিকটি কোনটি? মানে এখান থেকে আমাদের যেমন রিয়ারেঞ্জ করি, ঠিক সেইভাবে আমাদের সাজাতে হবে যে সঠিক ক্রম কোনটি। এখান থেকে আমরা কারেক্ট অ্যান্সার করবো অপশন এ, 1 2 3 4। তাহলে যেভাবে পয়েন্ট আউট করেছে ঠিক এইভাবে পরপর আইনগুলি চলে আসে। নিয়ন্ত্রণ আইনের পরে পিটস ইন্ডিয়া অ্যাক্ট, তারপর সনদ আইন বা চার্টার অ্যাক্ট, তারপর ভারতীয় কাউন্সিল অ্যাক্ট। কোশ্চেন 10, নিম্নলিখিত বিবৃতি বিবেচনা করুন। কি সম্পর্কে? মন্টেগু চেমসফোর্ড সংস্কার 1919-এর উদ্দেশ্যটা কী ছিল? এটা আমাদের বিবেচনা করতে হবে রিজনিংয়ের মতো। কোশ্চেন পয়েন্ট 1-এ আছে স্থানীয় সরকারকে ক্ষমতা প্রদান করা, পয়েন্ট 2-তে আছে প্রদেশগুলিতে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করা, পয়েন্ট 3-তে আছে প্রাদেশিক সরকার সম্প্রসারণ করা। বলছি এই বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? তো এখান থেকে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন সি,
2 এবং 3 এই দুটো আমাদের সঠিক। তাহলে কি প্রদেশগুলিতে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করা এবং প্রাদেশিক সরকার সম্প্রসারণ করা, এই দুটো সঠিক। কোশ্চেন 11, ভারত সরকার আইন 1935 এর বিধানগুলির বা আইনগুলির রেফারেন্সে সহ নিম্নলিখিত বিবেচনা করুন। বলছে 1935-এর যে আইন ছিল তার রেফারেন্সে নিচে কয়েকটি সেন্টেন্স দেওয়া আছে, মানে কয়েকটা বাক্য দেওয়া আছে, এগুলো আমাদের কী করতে হবে, বিবেচনা করতে হবে। তো এখান থেকে আমরা সঠিক উত্তর করব অপশন বি, 1 এবং 2। একে কী আছে, বলছে একটি সর্বভারতীয় ফেডারেশন প্রতিষ্ঠা করা এবং একটি সরকার সহ প্রাদেশিক স্বায়ত্তশাসন ও একটি নির্বাচক আইনসভা প্রতিষ্ঠা করা, এই দুটো সঠিক 1935 সালের আইন অনুসারে। কোশ্চেন 12, ভারতের ঔপনিবেশিক সময়কালের রেফারেন্সে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া আধিপত্য বাণিজ্য শেষ করা হয়েছিল কোন আইন দ্বারা? মানে ভারতের ঔপনিবেশিক সময়কালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে একচেটিয়া বাণিজ্য ছিল এটা কোন আইন দ্বারা কী করা হয়েছিল, শেষ করা হয়েছিল? এখান থেকে আমরা কারেক্ট অ্যান্সার করবো অপশন সি, 1813 সালের চার্টার অ্যাক্ট। এই আইন দ্বারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্য শেষ করা হয়েছিল। ঔপনিবেশিক ভারতে মরলেমেন্টো সংস্কার আইনের বিধানের রেফারেন্স সহ নিম্নলিখিত বিবৃতিটি বিবেচনা করুন। এখানে বিধান মানে আইন, বলছে আইনের বিধানে, মানে এই আইনের দ্বারা কোন বিবৃতিগুলো বিবেচনা করা হয়েছিল। এখানে একটা বিবৃতি দেওয়া আছে, তো এখান থেকে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন সি, 1, 2 এবং 3। একে কী রয়েছে, মরলেমেন্টো সংস্কার আইনে কেন্দ্রীয় আইনসভার অতিরিক্ত সংখ্যা। 2তে কী আছে, এটি আইনসভায় সাম্প্রদায়িক প্রতিনিধিত্বের নীতি প্রবর্তন করে। এবং 3 রয়েছে, এটি বাজেট নিয়ে আলোচনা করার জন্য আইনসভাকে ক্ষমতা দেয় এবং এর উপর রেজুলেশন সরাতে তাহলে এই 3টে পয়েন্ট আমরা সঠিক। তাহলে কি আমার অপশন সি, 1, 2 এবং 3। দুটি স্বাধীন রাষ্ট্র তৈরি হয়েছিল নিচের কোনটি দ্বারা? তো এখান থেকে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন ডি, ভারতীয় স্বাধীনতা আইন। এই আইন, ভারতের স্বাধীনতা আইন দ্বারা ভারত ও পাকিস্তান দুটি রাষ্ট্রকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়েছিল। কোশ্চেন 15, এখানে দাবি অ্যাসারশন এ, ভারত এবং নিচে দেওয়া আছে কারণ আর। ভারত সরকার আইন 1919 প্রদেশে ডায়ার্কি চালু করার জন্য ব্রিটিশ পার্লামেন্ট দ্বারা পাশ হয়েছিল। তার মানে কি, ভারত সরকার আইন 1919 প্রদেশে ডায়ার্কি চালু করার জন্য, বলছে ভারত সরকার আইন 1919 দ্বারা প্রদেশে ডায়ার্কি চালু করার জন্য কী করা হয়েছিল, ব্রিটিশ পার্লামেন্ট দ্বারা পাশ হয়েছিল। আর কারণটা কী রয়েছে, মন্টেগু চেমসফোর্ড সংস্কার কমিটি সুপারিশ করেছে প্রদেশের দ্বৈত শাসন প্রবর্তনের জন্য। তো এখান থেকে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন এ, এবং বি। এখানে এ এবং বি উভয় সত্য এবং আর সঠিক ব্যাখ্যা এর, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা কোনটি, আর। কোশ্চেন 16, নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন। বলছে 1773 সালে নিয়ন্ত্রণ আইন বা রেগুলেটিং অ্যাক্ট আইন ব্রিটিশ দ্বারা পাশ হয়েছিল সংসদ, যাতে, মানে বলছে 1773 সালে যে রেগুলেটিং অ্যাক্ট, এটা ব্রিটিশদের দ্বারা পাশ হয়েছিল সংসদে, কী কারণে, সে কারণটা এখানে আমাদের 3টে পয়েন্ট করে দেওয়া আছে। তো এখান থেকে আমরা কারেক্ট অ্যান্সার করবো অপশন এ, 1, 2 এবং 3। এই 3টে কারণ জন্যই সংসদে কি পাশ করা হয়েছিল, কোন আইন, 1773 সালের রেগুলেটিং অ্যাক্ট। পয়েন্ট অনেক কী আছে, ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অঞ্চলের প্রশাসনের উপর সংসদীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে। 2তে দেওয়া আছে বাংলার গভর্নরকে বাংলার গভর্নর জেনারেল করা এবং ভারতের দ্বৈত প্রশাসন ব্যবস্থার অবসান ঘটানো। এই 3টে কারণের জন্য কী করা হয়েছিল, 1773 সালের রেগুলেটিং অ্যাক্ট ব্রিটিশদের দ্বারা পাশ করা হয়েছিল সংসদে। কোশ্চেন 17, সংসদীয় নিয়ন্ত্রণ প্রদানের প্রথম সুনির্দিষ্ট পদক্ষেপ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দখল করেছিল কোন আইন দ্বারা? এখান থেকে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন এ, নিয়ন্ত্রণ আইন 1773 বা দ্য রেগুলেটিং অ্যাক্ট 1773। এডিশনের লুসেন্ট অবজেক্টিভ জিকে বইটি থেকে তাহলে তোমরা প্রত্যেকটা কোশ্চেন এখান থেকে মিলিয়ে পড়ে নিতে পারো, যাদের ইংলিশ পড়তে একটু অসুবিধা আছে। তো আর যদি কখনো কোনো কোশ্চেন ভুল থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি সেটাকে ঠিক করে তোমাদের অবশ্যই রিপ্লাই দিয়ে দেবো। তো যাই হোক, শুরু করছি পরবর্তী কোশ্চেন। কোশ্চেন 18, মন্টেগু চেমসফোর্ড রিপোর্টের ভিত্তিতে তৈরি করেছে, বলছে মন্টেগু চেমসফোর্ড রিপোর্টের ভিত্তিতে নিচের কোনটি তৈরি করেছে? তো এখান থেকে 4টে অপশন দেওয়া আছে, এখান থেকে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন বি, ভারত সরকার আইন 1919।
কোশ্চেন 19, দাবি অ্যাসারশন এ, আর নিচে দেওয়া আছে কারণ রিজন আর। তো দাবিতে দেওয়া আছে ভারত সরকার আইন 1935 এবং ভারতের সংবিধান উভয়ই দীর্ঘ নথি। বলছে ভারত সরকার আইন এবং 1935 ভারত সরকার আইন 1935 এবং ভারতের সংবিধান উভয়ই দীর্ঘ নথি। আর কারণটা দেওয়া আছে কি, ভারত সরকার আইন 1935 একটি মডেল হিসেবে নেওয়া হয়েছিল এবং ভারতের সংবিধানে উল্লেখযোগ্যভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো এখান থেকে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন এ। এ এবং আর উভয় সত্য এবং আর হলো এ এর সঠিক ব্যাখ্যা। কোশ্চেন 20, নিচের কোনটির মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম শেষ পর্যন্ত বন্ধ করা হয়েছিল? বলছে নিচের কোন আইনের দ্বারা যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে একসাথে বাণিজ্য ছিল সেটা শেষ পর্যন্ত বন্ধ করা হয়েছিল, কোন আইন দ্বারা? এখান থেকে আমরা কারেক্ট অ্যান্সার করবো অপশন সি, 1833 সালের সনদ আইন। 1833 সালের সনদ আইন দ্বারা বা রেগুলেটিং অ্যাক্ট দ্বারা কী করা হয়েছিল, ইংরেজ মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে একসাথে বাণিজ্য ছিল সেটা আমাদের ভারতবর্ষ থেকে বন্ধ করা হয়েছিল শেষ পর্যন্ত। কোশ্চেন 21, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারত সরকারের উপর সর্বোচ্চ নিয়ন্ত্রণ সহ ভারতের সেক্রেটারি অফ স্টেটকে ন্যস্ত করেছে? এখান থেকে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন বি, ভারত সরকার আইন 1858 দ্বারা। কোশ্চেন 22, দ্বৈত শাসন প্রথম প্রবর্তন করা হয়েছিল কার অধীনে? তো এখান থেকে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন বি, মন্টফোর্ড সংস্কার এর দ্বারা কী করা হয়েছিল, দ্বৈত শাসন প্রথম প্রবর্তন করা হয়েছিল। বা প্রশ্ন আসতে পারে কোন সংস্কার দ্বারা দ্বৈত শাসন প্রথম প্রবর্তন করা হয়েছিল? মন্টফোর্ড সংস্কার দ্বারা। কোশ্চেন 23, নিচের কোনটি ছিল এর প্রধান বৈশিষ্ট্য? মানে ভারত সরকার আইন 1919 এর প্রধান বৈশিষ্ট্য কী ছিল? এখানে 3টে পয়েন্ট দেওয়া আছে, এখান থেকে আমাদের নির্বাচন করতে হবে কোনটা সঠিক। তো পয়েন্ট 1 দেওয়া আছে মুসলমানদের জন্য পৃথক নির্বাচক মণ্ডলী প্রবর্তন করা। 2তে দেওয়া রয়েছে কেন্দ্র কর্তৃক আইনি কর্তৃত্ব হস্তান্তর। আর 3তে দেওয়া আছে সম্প্রসারণ এবং কেন্দ্রীয় পুনর্গঠন এবং প্রাদেশিক আইনসভা। তো এখান থেকে আমাদের কোড ব্যবহার করে নির্বাচন করতে হবে কোন কোডটি সঠিক বা কোন বৈশিষ্ট্যগুলি ছিল ভারত সরকার আইন 1919 এর প্রধান বৈশিষ্ট্য। তাহলে এখান থেকে আমরা কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি, 2 এবং 3। কোশ্চেন 24, 1935 সালের আইনের অধীনে ফেডারেশনকে অবশিষ্ট ক্ষমতা দেওয়া হয়েছিল। বলছি 1935 সালের কোন আইনের অধীনে ফেডারেশনকে অবশিষ্ট ক্ষমতা দেওয়া হয়েছিল? এখান থেকে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন সি, গভর্নর জেনারেল। কোশ্চেনটা ভুল বলেছি। 1935 সালের আইনের অধীনে কাকে মানে কোন ফেডারেশনকে অবশিষ্ট ক্ষমতা দেওয়া হয়েছিল? তো এখান থেকে গভর্নর জেনারেলকে অবশিষ্ট ক্ষমতা দেওয়া হয়েছিল। কোশ্চেন 25, ভারতীয় আইনসভাকে প্রথমবারে বাই বিকামেরাল করা হয়। ভারতীয় আইনসভাকে 25 ভারতীয় আইনসভাকে প্রথমবারের মতো বিকামেরাল করা হয় কোন আইন দ্বারা? এখান থেকে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন সি, 1919 সালের ভারত সরকার আইন। এই আইন দ্বারা ভারতীয় আইনসভাকে বিকামেরাল করা হয়। কোশ্চেন 26, এখানে দুটো তালিকা দেওয়া আছে, বাঁ পাশে রয়েছে তালিকা 1 অ্যাক্ট এবং ডান পাশে রয়েছে তালিকা 2। বলছে লার্জলি বেসড অন মানে প্রচুরভাবে ভিত্তিক, মানে কার ভিত্তি করেছে প্রচুরভাবে। তো এখানে তালিকা 1-এ 4টে পয়েন্ট দেওয়া আছে এবং তালিকা 2-তেও 4টে পয়েন্ট দেওয়া আছে। এখান থেকে আমাদের সঠিক কোডটি মিলে নিতে হবে। তো যাই হোক, এখান থেকে কোশ্চেনগুলো বলছি না, আমি জাস্ট পাশে আমি কোড নম্বরগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে 1-এর পাশে হবে 4, বি এর পাশে হবে 3, সি এর পাশে হবে 2, আর ডি এর পাশে হবে 1। তাহলে তালিকা বা পাশে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট সমান কী হবে, মরলেমেন্টো। ভারত সরকার আইনটা কী হবে, মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন 1919। তো এইভাবে তোমরা এখান থেকে খাতায় নোট করে নিতে পারো। কোশ্চেন 27, এখানে 4টে বিবৃতি দেওয়া আছে, এখান থেকে আমাদের নির্বাচন করতে হবে কোনটি সঠিক। তো এখান থেকে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন এ, নেহেরু রিপোর্ট 1928 ভারতের সংবিধানে মৌলিক অধিকার অন্তর্ভুক্ত করার পক্ষে কথা বলেছিল।
তো 4টে পয়েন্টার পড়লাম না, তোমরা এখান থেকে পড়ে নিতে পারো। তো এখানে সঠিক উত্তর হবে কোনটি সঠিক? নেহেরু রিপোর্ট 1928 ভারতের সংবিধানে মৌলিক অধিকার অন্তর্ভুক্ত করার পক্ষে কথা বলেছিল। কোশ্চেন 28, নিচের কোন আইনটিকে জওহরলাল নেহেরু দাসত্বের সনদ হিসাবে বর্ণনা করেছে? বলছে জওহরলাল নেহেরু নিচের কোন আইনটিকে দাসত্বের সনদ হিসাবে বর্ণনা করেছে? তো এখান থেকে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন ডি, ভারত সরকার আইন 1935। এই আইনটিকে জওহরলাল নেহেরু কী করেছে? বলছে দাসত্বের সনদ এই বলে বিবেচনা করেছে। কোশ্চেন 29, কোন সালে ভারতের সংসদ সংবিধান গ্রহণ করে? এখান থেকে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন সি, 1950। কোন সালে ভারতের সংসদ সংবিধান গ্রহণ করে? বলছে 1950 সালের 26শে জানুয়ারি কী করেছিল? ভারত সরকার সংবিধানটি গ্রহণ করেছিল বা সেদিন থেকে কার্যকর করা হয়। কেন্দ্র করে স্বৈরতন্ত্র চালু হয়েছিল। এখানে 4টে পয়েন্ট দেওয়া আছে, এখান থেকে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন সি, ভারত সরকার আইন 1935। এই আইন দ্বারা কী করা হয়? স্বৈরতন্ত্র চালু করা হয় বা এই আইনকে কেন্দ্র করে। কোশ্চেন 30 অন, কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না? এই কোশ্চেনটা প্রচুর পরীক্ষায় এসছে, তো খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, এমনকি WBCS প্রিলি 2004 সালে কিন্তু এই কোশ্চেনটা এসছে। তো এখান থেকে আমরা কারেক্ট অ্যান্সার করবো অপশন ডি, জন সাইমন, তিনি ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না। তাহলে বোঝাই যাচ্ছে প্যাথিক লরেন্স, স্টাফোর্ড ক্রিপস, এভি আলেকজান্ডার সকলে কী ছিল? ক্যাবিনেট মিশনের সদস্য ছিল। কোশ্চেন 32, নিচের কোনটি ভারতের সংবিধানের সবচেয়ে বড় উৎস ছিল? এখান থেকে কারেক্ট অ্যান্সার করবো অপশন বি, ভারত সরকার আইন 1935। ভারতের সংবিধানের সবচেয়ে বড় উৎস কোনটি ছিল? কোন আইন? ভারত সরকার আইন 1935। কোশ্চেন 33, ভারতের সংবিধান কার্যকর হয় কত সালে? এখান থেকে নর্মালি বোঝা যাচ্ছে, তাহলে 26শে জানুয়ারি 1950 সাল। তাহলে কারেক্ট আনসার অপশন সি। কোশ্চেন 34, ভারতের সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল কোন আইন দ্বারা? এখান থেকে আমরা কারেক্ট আনসার করবো অপশন এ, নিয়ন্ত্রণ আইন বা রেগুলেটিং অ্যাক্ট 1773। এই আইন দ্বারা ভারতের সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা করা হয়। কোশ্চেন 35, ভারতীয় সংবিধানে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে ক্ষমতার বন্টন করা হয়েছে প্রদত্ত প্রকল্পের উপর ভিত্তি করে। নিচের কোন প্রকল্পের উপর ভিত্তি করে বা কোন আইনের উপর ভিত্তি করে ভারতের সংবিধানে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে ক্ষমতা বন্টন করা হয়েছে? কোশ্চেনটা আরও সহজ করে বলছি, ভারতের সংবিধানে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে ক্ষমতা যে বন্টন করা হয়েছে এটি কোন আইন দ্বারা? এখান থেকে আমরা কারেক্ট অ্যান্সার করবো অপশন সি, ভারত সরকার আইন 1935। কোশ্চেন 36, নিচের কোনটি ভারত সরকার আইন 1919 এর প্রধান বৈশিষ্ট্য? এখান থেকে 3টে পয়েন্ট দেওয়া আছে, আমাদের কারেক্ট অ্যান্সারটা বেছে নেব। তো এখান থেকে আমরা কারেক্ট অ্যান্সার করবো অপশন সি, 1 এবং 3। তাহলে 1-এ কী রয়েছে? প্রদেশগুলির নির্বাহী সরকারে স্বৈরতন্ত্রের প্রবর্তন। এই 3-এ রয়েছে কি? কেন্দ্রের দ্বারা প্রদেশগুলিতে আইনি কর্তৃত্ব হস্তান্তর। তাহলে আমরা এখান থেকে এটা এবং এখান থেকে 1, এই দুটো পয়েন্ট সঠিক করব। স্বাধীনতা বিল রাজকীয় সম্মতি পেয়েছে কোন তারিখে? এখান থেকে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন এ, জুলাই 1947। তো শেষ হলো আজকের গুরুত্বপূর্ণ 37টি কোশ্চেন। তো আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে ঠিক এই সময়। এবং এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করতে ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। শুভ সন্ধ্যা।